আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ে এরকম এমন ডিজিটাল একটা পদ্ধতি নিয়ে এসেছি যে তোমরা প্রতিটা প্রশ্নের সাথে, সৃজনশীল প্রশ্নের সাথে, বহু নির্বাচনী প্রশ্নের সাথে এবং সংক্ষিপ্ত প্রশ্নের সাথে, প্রতিটা প্রশ্নের সাথে কিন্তু তোমরা আলাদা আলাদা করে কিউআর কোড পাচ্ছ এবং কিউআর কোডের মাধ্যমে আমি নিজে ক্লাস নিয়ে তোমাদেরকে পুরো বইটা বিস্তারিত আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামের যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়েরই বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব। আজকের এই পর্বে আমরা টাইপ 1 এর বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করব এবং আমাদের টাইপ 1 এর নাম আমরা দেখেছি দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা, মূলনীতি বা বৈশিষ্ট্য। ওকে, তো এই দুতরফা দাখিলা পদ্ধতি নিয়েই আমরা আজকের এই পর্বটা সাজিয়েছি। দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে ভাইয়া? আমরা সবাই জানি 1494 সালে লুকা প্যাসিওলি নামের একজন ধর্মযাজক, একজন গণিতবিদ বা আমরা বলতে পারি একজন, ওইটাকে কি বলে, একজন দার্শনিক, তিনি একটা বই লিখেছিলেন গণিত বিষয়ের উপরে, গণিত শাস্ত্রের উপরে। বইটার নাম ছিল সুম্মারি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা, এই নামে একটা বই লিখেছিল এবং ওই বই থেকেই কিন্তু তিনি একটা ধারণা দেওয়ার চেষ্টা আমাদেরকে করেছিলেন, সেটা ছিল দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম। সেই জায়গা থেকে আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে আমাদের হিসাব বিজ্ঞানের এই অগ্রযাত্রাটা। তো আমরা একদম সবার প্রথম প্রশ্নে যাই। দেখো কি বলেছে দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি কোনটি? এই দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা হিসাবের সামগ্রিক ফলাফল নির্ণয় করতে পারি। কি করতে পারি ভাইয়া? আমরা হিসাবের সামগ্রিক ফলাফল নির্ণয় করতে পারি। আচ্ছা, দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি হয় ভাইয়া, আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি হয় 1494 সালে। কত সালে? 1494। তোমরা কিন্তু কেউ আবার 1994 দাগায় দিও না, হ্যাঁ? আমরা বাঙালি হওয়াতে আমাদের বাংলা বাংলাদেশের বা এই আমাদের যে বাঙালির যে ইতিহাস রয়েছে, বাংলাদেশের ম্যাক্সিমাম ইতিহাসই আসলে 1900 সালের সাথে জড়িত। এই জন্য আমরা যে কোনো কিছুতে আগে 1900 এই কথাটা আমাদের মাথায় আসে। বাট আমাদের হিসাব বিজ্ঞানের উৎপত্তিটা কবে? উৎপত্তিটা হচ্ছে 1494 সালে। আচ্ছা, দুতরফা দাখিলা পদ্ধতি কি? দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটা পূর্ণাঙ্গ পদ্ধতি, একটা পরিপূর্ণ পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি একটা নির্ভরযোগ্য পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখো দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে এখানে যেই তিনটা কথা বলা হচ্ছে তিনটাই কিন্তু সঠিক, তাই না? তাহলে উত্তর কি? 1, 2 ও 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে উত্তর। 4 নাম্বার প্রশ্নে আমরা দেখব কি বলেছে ভাইয়া। প্রশ্ন নাম্বার 4 বলেছে দুতরফা দাখিলা পদ্ধতির বিবেচ্য বিষয় হলো। দুতরফা দাখিলা পদ্ধতির বিবেচ্য বিষয় কি? মোট সম্পদ সমান সমান, এই খেয়াল করো, মোট সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। হ্যাঁ, এই কথা তো সঠিক, আমরা সবাই জানি। দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল উৎপন্ন হয়। হ্যাঁ, দুইটা সমান ফলাফল উৎপন্ন করে। গ্রহীতার হিসাব ডেবিট এবং দাতার হিসাব ক্রেডিট হয়। হ্যাঁ, যিনি হচ্ছে আমাদেরকে সেবা প্রদান করেন, দাতা যিনি থাকেন তিনি হচ্ছেন ক্রেডিট, যিনি সুবিধাটা গ্রহণ করেন তাকে আমরা কি বলি? ডেবিট বলি, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমাদের প্রশ্ন নাম্বার 5 কি বলেছে যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট উভয় দিক লিপিবদ্ধ করা হয় তাকে কি বলা হয়? যেই লেনদেনের মাধ্যমে আমরা আমাদের হিসাবের দুইটা দিক, ডেবিট এবং ক্রেডিট, উভয় দিকে আমরা লিপিবদ্ধ করি, সেটাকে আমরা কি বলি ভাইয়া? সেটাকে আমরা বলি হচ্ছে ডেবিট, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, তাই না? এই যেই পদ্ধতিতে হিসাবের, প্রতিটি হিসাবের ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ দুইটা দিকে লিপিবদ্ধ করা হয়, কোন পদ্ধতিতে ভাইয়া? দুতরফা দাখিলা পদ্ধতিতে, তাই না? তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে খ, দুতরফা দাখিলা পদ্ধতি। ওকে, এর পরের প্রশ্নটাতে আমরা চলে যাব। কি বলা আছে দেখো, কি বলা আছে দেখো, বলা আছে লুকা প্যাসিওলি কি ছিলেন? দেখো, লুকা প্যাসিওলি ফাদার অফ অ্যাকাউন্টিং,
হিসাব বিজ্ঞানের জনক যাকে আমরা বলি, তিনি মূলত কি ছিলেন, তার মূলত পেশা কি ছিল? তার মূলত পেশা ছিল একজন গণিতবিদ, ইতালির একজন গণিতবিদ, তাই না? তাহলে তুমি একবার চিন্তা করে দেখো, একজন গণিতবিদ হয়েও তিনি কিন্তু হিসাব বিজ্ঞানের মতো একটা বিষয় লিখেছেন বা হিসাব বিজ্ঞানের মতো একটা ধারণা কিন্তু আমাদেরকে দিয়েছে, তাই না? আচ্ছা, এরপরে আমাদেরকে কি বলেছে? 7 নম্বর প্রশ্নে বলেছে দুতরফা দাখিলা পদ্ধতিতে মোট ডেবিট ও মোট ক্রেডিট টাকার অঙ্ক সমান। এই ধারণাই, এই মোট ডেবিট টাকা মোট ক্রেডিট টাকার সমান হবে, এইটাই তো আমার অ্যাকাউন্টিং এর মূল ভিত্তি, তাই না? লুকা প্যাসলি কি বলছিল? লুকা প্যাসলি বলেছিল যে আমরা যে সকল ট্রানজ্যাকশন গুলো করি, আমরা যে সকল লেনদেনগুলো করি, ওইটা অবশ্যই সমান হইতে হবে। তুমি নিজে চিন্তা করে দেখো তো ভাই, তুমি দোকানে গেলা, মনে করো তুমি 15 টাকা দামের একটা চিপস কিনলা, 15 টাকা দিয়ে তুমি দোকানদারে দিলা 20 টাকা। 20 টাকা দেওয়ার পরে দোকানদার তোমাকে এই 15 টাকা দামের একটা চিপস দিল, তাই না? একটা চিপস দিল, তখন কি তুমি চিপস নিয়ে চলে আসো নাকি দোকানে দাঁড়ায় থাকো? দাঁড়ায় থাকো না। কেন? দোকানদার তোমাকে 5 টাকা ফেরত দিবে। কেন 5 টাকা ফেরত দিবে? কারণ তুমি তাকে যেই মূল্য পরিশোধ করছো আর উনি তোমাকে যেই সুবিধাটা দিছে, দুইটা ইকুয়াল হয় নাই। ইকুয়াল কখন হবে? যখন সে তোমারে 5 টাকা ফেরত দিয়ে দিবে, তখন জিনিসটা সমান সমান হবে, তাই না? তো লেনদেন সর্বদা সমান হইতে হয়, এবং এইটাই আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির মূল কথা ছিল। এটাই আমাদের হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। কথা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে উত্তর কি হবে? 7 উত্তর হবে হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 8। বলা আছে দুতরফা দাখিলা পদ্ধতি হলো। দুতরফা দাখিলা পদ্ধতি জিনিসটা আসলে আমাদের জন্য কি? দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণের একটা পদ্ধতি। এরপরে কি? দুতরফা দাখিলা পদ্ধতি একটা বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি, আর্থিক প্রতিবেদন প্রস্তুতের পদ্ধতি। এই কথাটা আমি বলতে নারাজ, কারণ আর্থিক প্রতিবেদন তো আমরা চাইলে একতরফা দাখিলা পদ্ধতিতেও করতে পারি, তাই না? তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে 8 উত্তর ক, 1 ও 2। 8 উত্তর কি হবে? ক, 1 ও 2। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 9। 9 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখব। ওকে, দেখো ভাই 9 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে একটি লেনদেন কমপক্ষে কয়টি হিসাব খাতকে প্রভাবিত করে? একটা লেনদেন সেটা কমপক্ষে কয়টা হিসাব খাতকে প্রভাবিত করবে ভাইয়া? কমপক্ষে প্রভাবিত করবে 2টা হিসাব খাতকে। এই কমপক্ষে প্রভাবিত করবে কয়টা হিসাব খাতকে? 2টা হিসাব খাতকে, তাই না? আচ্ছা, এরপরে দেখো তো ভাই আমাদের 10 নম্বর লেনদেনে কি, 10 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে বর্তমানে হিসাব বিজ্ঞানের ভিত্তি হলো। আমাদের এই আধুনিক যুগের হিসাব বিজ্ঞানের ভিত্তিটা কি? আমাদের এই আধুনিক যুগে হিসাব বিজ্ঞানের ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে গ, দুতরফা দাখিলা পদ্ধতি। আচ্ছা, এর পরের প্রশ্নটাতে আমরা যাব। এর পরের প্রশ্নে কি বলা আছে ভাইয়া? এর পরের প্রশ্ন আমাদেরকে বলেছে 11 নম্বর প্রশ্ন বলেছে কোন ক্ষেত্রে দুতরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই? কোন ক্ষেত্রে দুতরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নাই? আমরা যখন যদি ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানতে চাই, এই ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য দুতরফা দাখিলা পদ্ধতির বিকল্প কোনো কিছু নাই। দুতরফা দাখিলা পদ্ধতির বিকল্প কোনো কিছু নাই। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ঘ। আচ্ছা, চলে যাব তাহলে আমরা এখানে আমাদের প্রশ্নে কি বলেছে 12 নম্বর। দুতরফা দাখিলা পদ্ধতি একটি, দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটা ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি, তাই না? আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে মূলত কি করি? আমাদের হিসাবের 2টা পক্ষ বের করার চেষ্টা করি, 2টা পক্ষ আইডেন্টিফাই করার চেষ্টা করি, তাই না? তাহলে এই দুতরফা দাখিলা পদ্ধতি কি? দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটি ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার বা ডেবিট ও ক্রেডিট নির্ধারণ করার একটা পদ্ধতি, তাই না? আচ্ছা, এরপরে কি বলেছে? আধুনিক হিসাব বিজ্ঞানের জনককে? ভাই আমাদের হিসাব বিজ্ঞানের জনক একজনই আছেন, তার নাম কি? লুকা প্যাসিওলি। নাম কি ভাইয়া? লুকা প্যাসিওলি। তাহলে উত্তর হচ্ছে গ। 13 উত্তর কি? 13 উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 14। 14 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে কোনটি দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির বৈশিষ্ট্য? কোনটি দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির বৈশিষ্ট্য? দুতরফা দাখিলা পদ্ধতির সবচাইতে বড় বৈশিষ্ট্য, সবচাইতে শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা লেনদেনটাকে 2টা ভাগে ভাগ করি, 2টা পক্ষে ভাগ করি। এক পক্ষের নাম দেই আমরা ডেবিট, আরেক পক্ষের নাম দেই আমরা
ক্রেডিট, তাই না? আচ্ছা, 15 নম্বর প্রশ্নে বলা আছে দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি? দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে দাতা ও গ্রহীতা, কারণ এখানে একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে আরেকটা পক্ষ সুবিধা প্রদান করবে, তাই না? আচ্ছা, 16 নম্বর প্রশ্ন দেখব দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কোনটি? দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি হচ্ছে এইখানে দুইটা পক্ষ থাকবে, দ্বৈত সত্তা। দেখো, দ্বৈত মানে দুই, সত্তা মানে পক্ষ। দ্বৈত মানে কি দুই, আর সত্তা মানে কি পক্ষ, দুইটা পক্ষ থাকবে, তাই না? আচ্ছা, 17 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 17 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলেছে? বলেছে যে হ্যাঁ, বলেছে দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি কোনটি? দেখো, দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি হচ্ছে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতিতে দুইটা পক্ষ থাকবে এবং পক্ষগুলোর নাম হবে দাতা ও গ্রহীতা। 1 ও 3। 1 ও 3 কই আছে ভাইয়া? খ নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে খ। আচ্ছা, চলে যাব প্রশ্ন নাম্বার 18। 18 নম্বর প্রশ্নে বলেছে দুতরফা দাখিলা পদ্ধতি হলো, দুতরফা দাখিলা পদ্ধতি হলো একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। কি পদ্ধতি ভাইয়া? দুতরফা দাখিলা পদ্ধতি হলো একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। ওকে, 19 নম্বর প্রশ্নটাই দেখবো। 19 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে দুতরফা দাখিলা হিসাব পদ্ধতিতে নিচের কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য? দুতরফা দাখিলা হিসাব পদ্ধতিতে নিচের দ্বৈত সত্তার বৈশিষ্ট্যটি প্রযোজ্য। কোন সত্তার? দ্বৈত সত্তার বৈশিষ্ট্যটি প্রযোজ্য, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখব 19-এর পরে প্রশ্ন নাম্বার 20। 19-এর পরে প্রশ্ন নাম্বার 20। 20 নম্বর প্রশ্নে কি বলেছে ভাইয়া? 20 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি? দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হলো এর মাধ্যমে আমরা হিসাবের সামগ্রিক একটা ফলাফল জানতে পারি। কি জানতে পারি? সামগ্রিক একটা ফলাফল জানতে পারি, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে আসি প্রশ্ন নাম্বার 21। লাস্ট প্রশ্ন এই টাইপের। বলা আছে দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি বা মূল বৈশিষ্ট্য কয়টি? দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি বা বৈশিষ্ট্য হলো 5টি। কয়টা বৈশিষ্ট্য ভাইয়া? 5টা বৈশিষ্ট্য, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু খুব সহজেই টাইপ 1 এর সবগুলো প্রশ্ন আলোচনা করে ফেললাম। খুবই অল্প প্রশ্ন ছিল এবং যেহেতু এটা থিওরিটিক্যাল প্রশ্ন এবং এখানে আলোচনা করার সুযোগ কম, এজন্য আমরা খুব একটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি নাই। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে এই টাইপ 2 থেকে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।